সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। চ্যানেল জেড আয়োজিত আজকের এডিটোরিয়ালে বিষয় হচ্ছে নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচন যেভাবেই হোক না কেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই, অর্থাৎ 2026 সালের জুনের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে এবং এটাই হবে অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে। এই কথাটা তিনি বলেছেন পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে। কিছুক্ষণ আগেই তিনি কথাটা বলেছেন। এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়েই একটি বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেল। তিনি কয়েকদিন ধরে বলা শুরু করেছেন যে 2026 সালের জুনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে। আর এই কাজে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা হচ্ছে পুলিশ। সেই পুলিশের উদ্দেশ্যেই তিনি এই কথাগুলো বলেছেন। পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন, নির্বাচনে যাতে সব দল সমান সুযোগ পায়, কারো প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ যাতে করা না হয়, সেই বিষয়টি দেখার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি বিশেষভাবে নজর দেওয়ার কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে এবং প্রফেসর ডক্টর ইউনূস সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই তিনি বেশ কিছু কাজ করেছেন। একটি চমৎকার, সুন্দর এবং বিতর্কের ঊর্ধ্বে উঠে যাতে একটি নির্বাচন দেওয়া যায়, সে কারণে বেশ কিছু সংস্কার কমিশন তিনি গঠন করেছিলেন। আর এই সংস্কার কমিশন গঠন করার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন তো সঠিকভাবে করবেন, এর পাশাপাশি যারা ক্ষমতায় আসবেন সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা যাতে কিছু মৌলিক বিষয় মেনে চলেন, যাতে করে একটি সরকার, পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকার যাতে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। সেই কারণেই তিনি 11টি সংস্কার কমিশন গঠন করেছিলেন এবং সর্বশেষ একটি চার্টার তৈরি করার জন্য একটি সনদ, জুলাই আগস্ট বিপ্লবের একটি সনদ তৈরি করার জন্য তিনি ঐকমত্য কমিশন গঠন করেছেন। ইতিমধ্যে এই ঐকমত্য কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন। সংস্কার করার প্রশ্নে যে যে জায়গায় দ্বিমত ছিল সেগুলো আরো খুব কাছাকাছি নিয়ে আসা, একমত পোষণ করার ক্ষেত্রে যাতে সব রাজনৈতিক দল একটা ঐকমত্যে পৌঁছায়, এইরকম একটি ধারণা এবং এরকম একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকটা বৈঠকও হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আশা করা যাচ্ছে যে এমন একটি চার্টার তৈরি হবে যেখানে পরবর্তী সরকার যেই আসুন না কেন তারা সেই চার্টার মেনে চলার একটা অঙ্গীকার হয়তো করবেন। এর মধ্যে বিগত দিনগুলোতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তারা একটু সংস্কার কর্মসূচি দিয়েছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছে। সেখানে তারা পরিষ্কার করে বলেছেন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখার কথা বলা হয়েছে। নির্বাহী বিভাগের উপরে যাতে প্রধানমন্ত্রীর একচেটিয়া ক্ষমতা বা নিয়ন্ত্রণ না থাকে, সেই বিষয়টি খুব স্পষ্ট করে বলা হয়েছে। তো এইগুলো হচ্ছে পরবর্তী সরকার যারা আসবেন তারা যদি মেনে চলেন একটি সরকার সুষ্ঠুভাবে চলতে পারবে এবং স্বৈরাচারী হয়ে ওঠার পথে অনেকটাই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এরপরেও বলা হয়েছে পরপর 2 বারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটাও অত্যন্ত সঠিক একটা সংস্কার করা হচ্ছে। যদিও অন্যান্য রাজনৈতিক দল বলছেন যে একেবারেই 2 বারের বেশি আর হতে পারবেন না কোনো ব্যক্তি, 3য় দফায় হতে পারবেন না, মানে 3 বার হতে পারবেন না প্রধানমন্ত্রী। এরপরে আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হলো দলীয় প্রধান সংসদ নেতা হইতে পারবেন না এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই জায়গায় এখনো পর্যন্ত ঐকমত্য হয়নি। তবে আর যে ছোট ছোট বিষয় আছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ,
একটা নির্বাচিত সংসদ এবং উচ্চ কক্ষ যেটা করা হবে, সেই উচ্চ কক্ষ বিভিন্ন শ্রেণী পেশায় যারা দক্ষ, যারা অভিজ্ঞ, তাদের দিয়েই একটা উচ্চ কক্ষ গঠন করা হবে, সেটা আনুপাতিক হারেই, এবং সেটাও করা হবে হয়তো সংখ্যানুপাতিক হারে যাদের যে অবস্থা আছে সেই বিষয় নিয়েই উচ্চ কক্ষটা গঠিত হবে। সংসদের আসন সংখ্যাও কিন্তু বৃদ্ধি করার একটা প্রস্তাব ইতিমধ্যে এসেছে। সেটা নারী আসন সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 করার একটা প্রস্তাব এসেছে। এই সমস্ত বিষয় সামনে এসেছে এই কারণে যে গত 15-16 বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। সেই ভোটকে মূলত একটি উৎসবমুখর পরিবেশে নিয়ে আসা এবং জনগণকে ভোট দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, যাতে একটি সরকার মানুষের কল্যাণে কাজ করতে পারে, যেখানে ঘুষ, দুর্নীতি, লুটপাট এই বিষয়গুলো একেবারেই কমিয়ে আনা হবে। বিগত দিনগুলোতে যেভাবে লুটপাট হয়েছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে দেশের, শুধুমাত্র দেশের বাইরে পাচার করা হয়েছে 28 লক্ষ কোটি টাকা। আমাদের বর্তমানে যে অর্থ বছরের বাজেট তৈরি করা হয় তার পরিমাণ হচ্ছে প্রায় 7 লক্ষ কোটি টাকার মতো। তো যে পরিমাণ অর্থ বাইরে পাচার করা হয়েছে তার পরিমাণ দাঁড়াচ্ছে হলো 28 লক্ষ, অর্থাৎ 4 বছরের বাজেট পাচার করা হয়েছে বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি করেই। আর এটার সঙ্গেই যুক্ত সেই ফ্যাসিস্ট সরকার, যিনি পালিয়েছেন তার পরিবারের সমস্ত সদস্য নিয়ে, তার দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে এবং আত্মীয় স্বজন যা কিছু ছিল সব নিয়েই তিনি পালিয়েছেন এবং এখন বর্তমানে ভারতে অবস্থান করছেন। তো ভারতে অবস্থান করার পরও আমাদের প্রধান উপদেষ্টা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, তখন তিনি একটি বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলার চেষ্টা করেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা যেভাবে সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন এবং উত্তেজনাপূর্ণ কথা, যাতে বাংলাদেশের মধ্যে আর এক ধরনের উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়, তাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আবার বের হয়ে ঝটিকা মিছিল করার চেষ্টা চালাচ্ছে। তাতে করে শেখ হাসিনার এই বক্তব্য বা কথাবার্তা যদি বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশ যে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে সেটা নিশ্চিত করা যেতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে এই কথাটা বলা তার পক্ষে সম্ভব নয়। তার কারণ যেহেতু এই পর্যায়ে সারা পৃথিবী এখন, যেহেতু সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, আর যেভাবেই হোক না কেন, বাংলাদেশ গ্লোবাল ভিলেজের মধ্যেই অবস্থান করছে এবং প্রযুক্তির যুগে কোনো কিছুই এখন আটকে রাখা যায় না। সেই জন্য নরেন্দ্র মোদী বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো বলছেন সেটা হয়তো বন্ধ করানো সম্ভব হবে না। ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা কয়েক দফা পত্র পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে একটি সুন্দর নির্বাচন দিয়ে তিনি বিদায় নেবেন এবং এই বিদায় নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ মনে করে যে তিনি যদি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, যে অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশে গত 15 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে এবং বিগত জুলাই আগস্ট বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের স্পিরিট হচ্ছে একটি সুন্দর নির্বাচন। সেই নির্বাচনের উৎসবমুখর করার জন্য তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। আশা করছি এই অঙ্গীকার তিনি ঠিক রাখবেন এবং বাংলাদেশের জনগণ একটি সঠিক সুন্দর নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে আবার। ততক্ষণ চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।